ভীষণ ট্যুরস বিডি নিবেদিত পর্যটন শিল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠান পর্যটনের 10 দিগন্ত দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমাদের আজকের আলোচনার বিষয় নদী ও পর্যটন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের প্রতিটি জেলায় অসংখ্য নদী ছিল, এখনও কিছু কিছু নদী আছে। তো এই নদীগুলোর বাংলাদেশের পর্যটনের ভূমিকা কী, নদীগুলো কিভাবে অবদান রাখছে বা নদীগুলো অবদান রাখতে কী কী সমস্যা আছে, এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন পর্যটন পেশাজীবী ও পরিবেশকর্মী জনাব মাসুদুল হাসান জাইদি। জনাব মাসুদুল হাসান জাইদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে। ধন্যবাদ সুমন ভাই। পর্যটনের 10 দিগন্তের সকল দর্শককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জাইদি ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন আজকের আলোচনার। তো বাংলাদেশ তো একটা নদীমাতৃক দেশ। আমাদের অসংখ্য নদী, অনেকগুলো নদীও নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, অনেকগুলো মরেও গেছে। তো আমাদের পর্যটনে নদীর ভূমিকাটা কেমন আসলে বাংলাদেশের ওভারঅল পর্যটনে? আসলে সুমন ভাই, একটা জিনিস বুঝতে হবে যে আসলে পর্যটনটা কি। জি। পর্যটন হলো গিয়ে একটা জীবনশৈলী। হ্যাঁ, এটা হলো গিয়ে আপনার লাইক বই পড়া। হ্যাঁ, আপনার ভিতরের যেই বিউটিফুলনেসটাকে জায়গায় তুলে পর্যটনও সেরকম একটা ব্যাপার। তো এই জিনিসটাকে প্রথমে উপলব্ধিতে আনতে হয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু সব মানুষ নদী দেখেই বড় হয়েছে অলমোস্ট। না, এখন নগর কেন্দ্রিকতার কারণে অনেকে নদীর সাথে সম্পর্কটা বা গ্রামের সাথে বিশেষ করে সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে। বাট আমি যদি আমার এক জেনারেশন বা 2 জেনারেশন আগে, মানে আমার দাদার জেনারেশন, তারা খুব বেশি গ্রামের সাথে টাচ ছিল। তো নদীর সাথে তাদের সম্পর্ক ছিল এবং সেই সময়ে কিন্তু যাতায়াত ব্যবস্থা এখনকার মতো সড়ক ব্যবস্থা বিশেষ করে এত উন্নত ছিল না। মেইন মানে প্রধান যোগাযোগ ব্যবস্থাই ছিল নদী। মানে নদীর মাধ্যমে হ্যাঁ, যোগাযোগ মাধ্যম ছিল নদী। নদী ছিল মেইন মাধ্যম, মানে মূল মাধ্যম। তো যখন আপনি চলাচলের জন্য সারাক্ষণ নদী ব্যবহার করতেছেন তখন কিন্তু অটোমেটিকই ওই ভ্রমণটা যেই আবেদনটা ওইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আলাদা করে সেই সময় আর ওইভাবে নদী পর্যটনের ব্যাপারটা তৈরি হয়নি। তবে যদিও মানে জমিদারি আমলে দেখা যায় যে জমিদাররা বজরায় ঘুরতেন বা বিত্তশালীরা ঘুরতেন, প্রমোত্তরী ছিল। ওই ব্যাপারগুলো বাদ দিলে সাধারণ যেই জনগণের দিকে তাকাই, তাদের ওরকমভাবে নদী পর্যটনের জন্য নদীর ব্যবহারটা তেমনভাবে দেখা যায় না। কিন্তু বিগত যদি 20 বছর বা আরও কম, হ্যাঁ 20 বছর ধরেন বা আমাদের যদি আমাদের দেশের পর্যটন ব্যবসার দিকে দেখেন যে 10-এর পর থেকে যেই একটা পর্যটনের মানে আপনি ডোমেস্টিক পর্যটনের কথা বলছেন, 2010-এর পর থেকে এটা বেশি ফ্লারিশ করেছে। এক্স্যাক্টলি, যে ডোমেস্টিক যে ট্যুরিজমটা আমাদের 2010-এর পর থেকে বেশ একটা ভালো একটা ভাইব তৈরি হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু ট্যুরিজম বলতে সেই গতানুগতিক কক্সবাজার, সেই গতানুগতিক সুন্দরবন, খুব বেশি হলে কুয়াকাটা, ধারে কাছে হলে সিলেটের মাধবকুণ্ড আর জাফলং। হ্যাঁ, এই ছাড়া কিন্তু নাম খুব একটা শোনা যেত না। 10-এর পর থেকে বিশেষ করে ইয়াং জেনারেশনরা যখন খুব বেশি ট্যুরিজমের দিকে ঝুঁকলো, হ্যাঁ, এবং তারা ব্যাপক এক্সপ্লোর করলো দেশকে, তখন নতুন নতুন অনেক ডেস্টিনেশন তৈরি হলো এবং সেই সাথে সাথে ট্যুরিজমের ব্যাপারটাও বিভিন্ন দিকে আসলে বিভিন্ন পর্যায়ে ট্যুরিজমটাও বিস্তার লাভ করলো বিভিন্ন। এক্স্যাক্টলি। তো নদীর যে ব্যাপারটা আপনি যদি দেখেন, নদীর পর্যটন কিন্তু আমাদের এখানে ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। সুন্দরবন যদি আপনি যান, আমাদের দেশের সুন্দরবনের এটা কিন্তু নদী নির্ভর। শিপে যেতে হবে, শিপে থাকতে হবে, খেতে হবে, আপনি মাঝখানে বনে নামবেন। ইন্ডিয়ার কিন্তু অন্যরকম সুন্দরবন ভ্রমণ, ওদেরটা লাগে ল্যান্ড নির্ভর, আমাদেরটা নদী নির্ভর। হ্যাঁ, কাপ্তাই লেকে কিন্তু আগে থেকেই ভ্রমণ হয়। এখন তো আপনার হাউস বোট, নাইট হোল্ড করতে পারবেন। আপনি সিজনের রাতারগুলের কথা জানেন, সোয়ার্ম ফরেস্টে, এই সুন্দরবন যেরকম ম্যানগ্রোভ ফরেস্টে আপনি নদী এসে ঘুরতে পারতেছেন।
সোয়ার ফরেস্টে আমরা রাতারগুলে ঘুরতেছি। তো এটাও কিন্তু নদী পর্যটন এবং জল পর্যটনের যেটা ইসে আপনার, তারপরে আপনার বরিশালের প্যারা বাগান, সরবকাঠিতে যে প্যারা বাগানে আমরা যাই, ওইখানে আমরা যদিও এগুলো সিজন, মানে ওটা খুব অল্প সময়ের জন্য, অবভিয়াসলি ট্যুরিজম তো সিজনালি, তাই না? সব সব ইসে তো ঋতুতে তো আপনি সব পর্যটন করবেন না। হ্যাঁ, পেয়ারা বাগানে আপনি যাচ্ছেন, তারপরে হাওরের দিকে তাকান, কি চমৎকার ভাবে এই কয়েক বছরের মধ্যে হাওরের ট্যুরিজমটা, পর্যটনটা বিস্তার লাভ করেছে। হ্যাঁ, আপনার প্রচুর হাউস বোট এখন দেখা যায় এবং সুন্দর সুন্দর। হ্যাঁ, এবং মানে ওদের ফ্যাসিলিটিসও ভালো। হ্যাঁ, এই যে হাউস বোটগুলো, এগুলো কিন্তু ট্যুরিজমে অবদান রাখতেছে। আর ঢাকা চাঁদপুরের তো একদম কমন, শীত আসছে, এই পুরা সিজনে ঢাকা চাঁদপুরে আপনার পিকনিক পার্টি দেখবেন যে তারা যাতায়াত করতেছে। ঢাকা চাঁদপুর একটা মানে ব্যাপক জনপ্রিয় একটা রুট হয়েছে ডে প্রোগ্রাম করার জন্য, বিশেষ করে ঢাকার খুব কাছাকাছি হিসাব করলে ঢাকা চাঁদপুর খুব জনপ্রিয় একটা। এছাড়াও ঢাকার আশেপাশে, ঢাকা যেহেতু 4টা নদী দিয়ে ঘেরা, বালু নদীতেও কিন্তু ট্রলার ভাড়া করে ডে ট্যুর হয়। ধলেশ্বরীতে আপনার এরকম হাউস বোট আছে। হ্যাঁ, আপনার পদ্মাতে মাওয়া ঘাটের এখান থেকে আপনি এরকম হাউস বোট পাবেন। সো নাইট আপনি ডে ট্যুরও করতে পারতেছেন, নাইট স্টে করতে চান ওখানে পারতেছেন। এবং পর্যটকদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া উচিত, মানে এক্সপেক্ট করে, ওই ধরনের সুযোগ সুবিধা এইসব বোটগুলোতে আছে। সো আমাদের নদী ভিত্তিক পর্যটন যথেষ্ট ভাবে বিভিন্ন দিক থেকেই হচ্ছে, মানে অনুশীলন হচ্ছে, কিন্তু আমাদের মেইন সমস্যাটা কি, আমাদের প্রচার ওইভাবে করে হচ্ছে না, আমাদের ব্র্যান্ডিংটা ওইভাবে করে হচ্ছে না। যেরকম আপনার যদি থাইল্যান্ডের হিসেবে বলে যে ফ্লোটিং মার্কেট, যেটা তারা যেভাবে করে প্রমোট করে, ব্র্যান্ডিং করে, অথবা ইন্ডিয়ার কেরালার যে হাউস বোটগুলো তারা ব্র্যান্ডিং করে, আমাদের দেশের এইগুলো তেমন ভাবে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডিং না হওয়ার কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের এত চমৎকার চমৎকার আয়োজন আছে। এছাড়া কিন্তু আমাদের স্পোর্টসের দিকে যদি আপনি করেন, ওয়াটার স্পোর্টসে নৌকা বাইচ তো আদিকালে আমাদের একটা ঐতিহ্য এবং এখনো কিন্তু হয়। এই নৌকা বাইচ নির্ভর করেও কিন্তু ট্যুরিজমটা গড়ে উঠতে পারে। এবং মানে যখন যেই অঞ্চলে নৌকা বাইচ হয়, একটা উৎসব মুখর পরিবেশ থাকে, পর্যটকরা কিন্তু এখানে যেতে পারে। এছাড়া ওয়াটার স্পোর্টসের মধ্যে এখন তো কায়াকিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে ইসের, মানে ইয়াংদের মধ্যে। আপনার এছাড়া স্কুবা, এগুলো তো আপনার ইসে হয়, সেন্ট মার্টিনে কিছু হয়, অল্প কিছু স্নর্কেলিং এবং স্কুবা, এগুলো খুব অল্প কিছু হয়, বাট এগুলো তো সম্ভাবনা আমাদের দেশে আছে বিশেষভাবে বেশি করেই করার। তো পর্যটনে যদি প্ল্যান ওয়াইজ করা যায় যে আমরা এই নদী পর্যটন, নদী নির্ভর পর্যটনকে আমরা উন্নত করব, তো গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে যদি কোনো পলিসি মেকিং করে, আমার মনে হয় এই শুধুমাত্র নদী পর্যটন দিয়েই বাংলাদেশের একটা ব্যাপক পর্যটনের এই ফ্লো তৈরি করা সম্ভব। আচ্ছা, আপনি একটা জিনিস বললেন, সেটা হচ্ছে আমাদের ওইভাবে ইন্টারন্যাশনালি মার্কেটিং নেই, যার জন্য মানুষ আমাদের এই বিষয়গুলো সম্পর্কে এত কিছু জানে না। তো এখন ধরেন আমাদের নদী পর্যটনে কি কোনো সমস্যা নেই? মানে এমন হতে পারে না যে আমরা হয়তো ইন্টারন্যাশনালি ব্র্যান্ডিং করলাম জিনিসটা, তারপরে তারা এসে দেখলো আমাদের নদীর পানি দূষিত বা নদী, এই বিষয়গুলো এফেক্ট করে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি আপনি বলতেই পারেন আমাদের, কারণ আমাদের এক সময় 1000-এর উপরে নদী ছিল, এগুলো মরতে মরতে মানে এক্সাক্ট ফিগার তো পাওয়া যায় না, এক একটা এজেন্সি এক এক ধরনের ফিগার দেয়, কেউ 850 দেয়, হ্যাঁ, নদী উপনদী মিলে। হ্যাঁ, শীতের সময় যখন শুকনার দিন আসে, এগুলো কমে 230টা 230-40-এর মতো এরকম, যে হাওর গবেষণা ওরা বলে। যে সময় একটা সময় বাংলাদেশে প্রায় 24,000 কিলোমিটারের উপরে নদীপথ ছিল, সেটা কমে এখন 7,000 এসে পড়ছে। সো অবভিয়াসলি নদীর রক্ষণাবেক্ষণ যেভাবে হওয়া উচিত ছিল আমাদের দেশে, সেইভাবে হয়নি।
আরেকটা ব্যাপার হলো কি যে দূষণের কথা বললেন, অবভিয়াসলি আপনি যদি চিন্তা করেন বুড়িগঙ্গা অথবা তুরাগে আপনি টুরিস্টই করবেন, পানির যেই গন্ধ, ওই গন্ধে আসলে ফরেনারকেই করা যাবে না। বাট আপনি পদ্মা নদীতে দেখেন, পদ্মা নদীতে পানিতে কিন্তু ওরকম আপনি যে কোনো সিজনেই ঘুরেন ওইরকম কোনো গন্ধ পাবেন না, ধলেশ্বরীতেও পাবেন না, শীতলক্ষার কিছু অংশে পাবেন, কিছু অংশে পাবেন না, যেটা মেইন নদীর সাথে যেখানে কানেক্টেড ওই জায়গায় পাবেন না। এই জায়গায় ন্যারো হয়ে গেছে আপনার ওই ইসের সাথে, তুরাগ এবং বালু নদীর সাথে যে জায়গায় কানেক্টেড ওই জায়গাগুলোতে এইগুলো পানিটা আসলে অত বেশি ভালো অবস্থায় নাই। আরেকটা জিনিস হলো গিয়ে যে আমাদের চারপাশে যে নদী পথটা, সেই পথটা মানে নৌ চলাচলের জন্য, মানে বিশেষ করে পর্যটক নিয়ে নৌ চলাচলের জন্য উপযুক্ত না এই মুহূর্তে। কারণ অনেক জায়গায় নদী সরু হয়ে গেছে, অনেক জায়গায় দখল হয়ে গেছে, অনেক জায়গায় মানে নিচু ব্রিজের কারণে চলাচলের যথেষ্ট, মানে নদীর উপর দিয়ে যে ব্রিজটা ওটার জন্য ওটা লো হাইটের, সো আপনি বড় কোনো ভেসেল নিয়ে ওখান দিয়ে যেতে পারবেন না। ট্রলার চলাচলের উপযুক্ত মানে সরু পথ আছে, কিন্তু আপনি যদি একটু বড় পরিসরে চিন্তা করেন এটা সম্ভব না। কিন্তু এই পুরা চ্যানেলটা যদি ওপেন করে দেওয়া হয়, আমার মনে হয় শুধু পর্যটন না, মানুষের চলাচলে মানে যোগাযোগের জন্য যথেষ্ট হবে। এই যে পথে যেই যানজটে আমরা বসে থাকি, তার চাইতে আমার মনে হয় যে নৌপথেই লোকজন তখন অনেক বেশি যাতায়াত করবে। মানে সড়ক যোগাযোগের চেয়ে নৌপথে যে যোগাযোগ আছে, নদীপথে ওটা জনপ্রিয়। শহরের মাঝখান দিয়ে করতেছেন আপনি, নদী দিয়ে গিয়ে আপনি সাইড দিয়ে পুরা শহরটার যে কোনো সাইডেই আপনি নেমে যেতে পারতেছেন, পরে আপনি কানেক্ট হয়ে গেলেন মেইন রোডের সাথে। জাহিদি ভাই, নদী নিয়ে কথা বলতে বলতে আমার আরেকটা বিষয় যেটা মনে পড়ে গেল আর কি হঠাৎ, যে সেটা হচ্ছে এই নদীর আশপাশে ইদানিং কিন্তু বেশ কিছু ক্যাম্প এই যে আমি বললাম যে ইয়াং জেনারেশন বিভিন্ন ক্ষেত্রে তারা ট্যুরিজমটাকে খুব বেশি এক্সপ্লোর এবং ফ্লারিশ করছে। ক্যাম্পিং কিন্তু তেমন একটা অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি, এবং এটা খুব ইয়াংদের মধ্যে খুবই জনপ্রিয় একটা অ্যাক্টিভিটি। আমাদের ক্যাম্পিং এর বোধহয় শতভাগ ক্রেডিট ইয়াংদের মধ্যে যায়। এই পিঠে তাবু নিয়ে যে কোনো জায়গায় গিয়ে রাত্রি যাপনের যেই অ্যাডভেঞ্চার, যেই থ্রিল, সেটা ইয়াংরাই উপভোগ করা শুরু করছে। আমরা যখন আরেকটু ইয়াং ছিলাম আমরাও করছি, আমরাও যথেষ্ট করছি, বাট আমাদের পরবর্তীরা আরো অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি করছে। আমি রিয়েলি খুবই আমাদের পরবর্তী যে জেনারেশনটা আসছে, আমি ওদের প্রতি মানে মুগ্ধ। বেসিক্যালি আমরা যতটুকু হাঁটতে পারছি, তারা মানে আমরা যদি আমাদের আগে যে অগ্রজ যারা ছিল তারা যতটুকু আসছে, আমরা যদি তারপর 10 কদম যাই, আমাদের পরবর্তীরা আরো 100 কদম চলে গেছে। মানে অলরেডি কিন্তু তারা গেছে, 100 কদম চলে গেছে। মানে ওরা যেভাবে করে মানে পুরা দেশটাকে করে ফেলছে, মানে কর্নার টু কর্নার এক্সপ্লোর করছে, অতটা আমরা পারিনি। বাট ওই সময় আসলে আমাদের অনেক লিমিটেশনও ছিল, বাট আই এম রিয়েলি প্রাউড অফ দেম। মানে যে নতুন যারা ইয়াং, ওরা হচ্ছে যে একই সাথে দেখেন ওদের সাজেক ভ্যালি কিন্তু ওদের উপরে ডেভেলপ করে, সাজেক ওদের উপরে করছে, হাওড়টাও ওদের দিয়ে ডেভেলপ করছে। ইভেন আপনার নাফাখুম তিন্দুর যেই ট্যুরিজমের যেই প্র্যাকটিসটা তৈরি হয়েছে, ওইটাও কিন্তু ওদের দিয়েই হয়েছে। আমি আপনার সাথে শেয়ার করি, ফার্স্ট যেবার আমি নাফাখুম গেলাম, তিন্দু নাফাখুম সেগুলো রেমাক্রি পর্যন্ত গেলাম, তো ওদের কিন্তু কোনো টয়লেট ফ্যাসিলিটিস ছিল না। ঠিক আছে, এটা সবচেয়ে মানে পাহাড়ের সবচেয়ে চ্যালেঞ্জের যে জায়গাটা, বিশেষ করে আমাদের শহুরে যারা আমরা তাদের জন্য, এটা হলো টয়লেট ফ্যাসিলিটিস। আরো দূরের কথা বলেন, কিছুদিন আগে তো এটা যে বান্দরবানেরও সব জায়গায় ছিল না। এক্স্যাক্টলি, মানে আপনি যে কোনো জায়গায় ঘুমাতে পারবেন, কিন্তু যে কোনো জায়গায় টয়লেট কিছু করতে পারবেন না, প্র্যাকটিস না থাকলে। এটা একটা ছিল। কিন্তু এখন আপনি যান
আপনি বগালেকে যান, পাকা টয়লেট পাবেন, আপনি রেমাক্রিতে যান পাবেন, বিন্দুতে পাবেন। হ্যাঁ, এই যে এইগুলি তো ট্যুরিজমের কারণে হয়েছে, ওদের রান্নার ধরন চেঞ্জ হয়েছে। সেন্ট মার্টিন আমি যখন প্রথম গেছি, বিশ্বাস করবেন না যে ওরা কি রান্তো, মানে এটার কোনো ছিল না, স্বাভাবিক, সেটা কারণ তারা তাদের মতো করে চলতে খাইতো। এখন ওরা বারবিকিউ করতেছে এবং আদার ডিফারেন্ট টাইপ অফ কুজিন ওরা চিনে। হ্যাঁ, সো এগুলো তো ট্যুরিজমের কারণে হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, অস্বীকার করার উপায়ও নেই। সো ট্যুরিজম আপনার অনেক কিছুই ডেভেলপ করে দেয়, আপনার লাইফ স্টাইল চেঞ্জ করে দেয়। হ্যাঁ, তাদেরকে অনেক কিছু শেখায়, আমরাও শিখি, তারাও শিখে, তাই না? এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয় না, কালচারাল এক্সচেঞ্জ তো হয়। সো এই ব্যাপারগুলো কিন্তু ঘটছে। হ্যাঁ, এবং যে অঞ্চলগুলোতেই আপনার ট্যুরিজম ডেভেলপ করছে ওখানে তো একটা বড় একটা মানি ফ্লো তৈরি হয়, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আপনার আলোচনার তো আমরা যেহেতু নদী দিয়ে শুরু করেছিলাম, তার মানে আপনি দেখছেন নদী পর্যটনের সম্ভাবনা বাংলাদেশে দিন দিন আরো বেশি বাড়ছে, বিশেষ করে ইয়াংদের অন্তর্ভুক্তির কারণে। আর যতটুক সীমাবদ্ধতা বা সমস্যা আছে এগুলোকে ওভারকাম করা সম্ভব, মানে এটা তো সরকারি পর্যায়ে ওটা সরকারের গভর্নমেন্টের পলিসির উপরে চলে যায়। এখানে আমরা তো আর নদীর মানে নদীর দখলও উদ্ধার করে দিতে পারবো না। আমরা বড়জোর অ্যাওয়ারনেসের জন্য আমরা ক্যাম্পিং করতে পারি, যখন আমরা যে বিশেষ করে অনেক আমি তো আমার অ্যাক্টিভিটিসের মধ্যে এই ব্যাপারটা থাকেই, এবং আমি দেখছি অনেকের মধ্যেই থাকে। যেরকম আমরা যখন নদী উৎসব করতাম, আমরা প্রত্যেক ইসেকে তাদেরকে বিশেষভাবে অ্যাওয়ার করার চেষ্টা করতাম নদীতে যাতে ময়লা না ফেলে, প্লাস্টিক, আমরা কোনো কিছুই যাতে না ফেলে। হ্যাঁ, আমরা ওইখানে বিনের ব্যবস্থা রাখতাম, আপনারা সব ময়লা বিনে ফেলবেন। হ্যাঁ, কিন্তু আমাদের আচরণগত কিছু প্রবলেমও আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের আয়ত্ত করতে হবে। পর্যটন খালি আপনি করলেই তো হবে না, আপনার আচরণ বিধিটাও আয়ত্ত করতে হবে। হ্যাঁ, আপনি যেই জায়গাটা যাবেন সেই জায়গাটা যাতে নষ্ট না হয়, হ্যাঁ, সেই জায়গাটা আপনি আপনার যাওয়ার কারণে যেন সেই জায়গাটা কোনো খুবভাবে ক্ষতিগ্রস্ত না হয়, পরিবেশগতভাবে যেন হুমকির মুখে না পড়ে, এই আচরণটা আয়ত্ত করতে হবে। তো এই যে নদী, শুধু নদীর কথা বলি কেন, ক্যাম্পিং এর কথা বলি। ক্যাম্পিং এর কিন্তু একটা রুলস হলো গিয়ে যে আপনি যেখানেই ক্যাম্পিং করবেন, যখন আপনি ক্যাম্প গুটাবেন, হ্যাঁ, আপনাকে এইটা হ্যাঁ জায়গাটা ক্লিন করে আসতে হবে। আপনি আগুন জ্বালাইছেন, আপনি কাগজ ছিঁড়ছেন, এই করছেন, সব টোকাবেন। কাঠ যেহেতু আপনার প্রাকৃতিক আপনি ওই জিনিসটা প্রকৃতির সাথে মিশে যাবে, বাট যেগুলো প্রকৃতির সাথে মিশবে না ওগুলো আপনি নিয়ে আসবেন, অথবা পুড়ায় ফেলবেন, অথবা কোনো একভাবে এটা ধ্বংস করে আসবেন, যাতে ওই জায়গাটাতে ওইটার চিহ্ন না থাকে। নিয়ে আসা সবচেয়ে ভালো। আমি প্রেফার করি হলো কি আপনি একটা বিন রাখবেন আপনার সাথে, সাথে করে নিয়ে আসবেন। আপনি ভরা জিনিস নিয়ে গেছেন, খালি জিনিস নিয়ে আসতে পারবেন না, সেটাই, তাই না? কারণ আপনি যখন নিয়ে গেছেন প্যাকেট, এটা তো ভরা ছিল। সেটাই, মানে তাহলে আপনার আলোচনার মূল ফোকাস যেটা আমি পেলাম, আমি যতদূর বুঝলাম, সেটা যদি এরকম হয় যে আপনার হচ্ছে যে পর্যটনের জন্য তো পরিবেশ দরকার আছে, আবার পর্যটনের কারণে যেন পরিবেশ নষ্ট না হয় সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ওকে, বেশিরভাগ সময় আমরা দেখেন, যেহেতু পরিবেশ নিয়েও, এই পর্যটন নিয়েও কাজ করি, পরিবেশ নিয়েও কাজ করি, পরিবেশ আর পর্যটনকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়, যে একটা যেরকম যেন এটাকে মানে পর্যটন যেন পরিবেশের শত্রু। একদম একদম একদম। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা না। পর্যটনকে পরিবেশের মানে বিরুদ্ধে দাঁড়া করানোর কোনো কিছু নেই, শুধুমাত্র কিছু আচরণ বিধি মেনে চললেই আপনি পরিবেশ রক্ষা করে পর্যটনের বিস্তার সম্ভব, তাই না? আর নদী পর্যটনটা নির্ভরই হলো কি ইকো ট্যুরিজমের উপরে, তাই না? এখানে তো আপনার ওরকম ভাবে নদীতে স্ট্রাকচার তৈরি করে বা ওরকম তো কোনো সুযোগই নেই, ভেসেলে আপনি ঘুরে এসে পড়বেন। তো ওখানে আপনি যদি মাত্র জিনিসপত্র না ফেলেন, হ্যাঁ, অতটুকু অ্যাওয়ারনেসই যথেষ্ট নদীকে এই করার, নষ্ট না করার জন্য। হ্যাঁ, মানে পর্যটনের মাধ্যমে নদী যেন নষ্ট না হয় সেটা ভেসেলেই ওই একটু অ্যাওয়ারনেস তৈরি করলেই সেটা সম্ভব। এখন আপনার কাছে আমার জানতে জানতে একটা জিনিস হলো যে বাংলাদেশের ঋতুভিত্তিক পর্যটনে ক্যাম্পিং তো বেশ জনপ্রিয় হয়ে গেছে অলরেডি। শীত আসলেই ক্যাম্পিং এর ইটা বাড়ে।
টেস্টটা বাড়ে। তো এখন যারা ক্যাম্পিংয়ে যায় তাদের অনেকেই আছে যে হয়তো একটা তাঁবু নিয়েই রওনা দিল বা অনেক কিছু হয়তো তারা ওইভাবে খেয়াল করে না, কারণ শখের বসেও যায়। আমি একবার নিজেও গিয়ে বিপদে পড়ে গেছিলাম। আচ্ছা, তো একটা ক্যাম্পিংয়ে যাওয়ার আগে তার প্রয়োজনীয় কি কি জিনিস সাথে করে নিয়ে গেলে তার বিড়ম্বনা পোহাতে হবে না, এতটুকু যদি একটু গাইডলাইন দিতেন। যে কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস বলেন বা যাই বলেন, এখানে একটা থাকে সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট। হ্যাঁ, আপনাকে আগে আপনার নিজের নিরাপত্তা দেখতে হবে। আপনি যেই অঞ্চলটাতে যাচ্ছেন সেই অঞ্চলটাতে বা যেখানে আপনি ক্যাম্পটা সেট করবেন ওইটা আপনার জন্য নিরাপদ কিনা সেটা আপনাকে প্রথম এটা মাথায় রাখতে হবে। সেটা মানুষ দিয়ে হোক বা বন্যজন্তু দিয়ে হোক, সাপ দিয়ে হোক, ব্যাঙ দিয়ে হোক, যাই দিয়েই হোক, বিপদ কোনো দিক দিয়ে আপনার আপনার এখান থেকে আসতে পারে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এক সেকেন্ড থিং হলো গিয়ে যেসব সেফটির জন্য, নিজের সেফটির জন্য যেই জিনিসপত্রগুলো নেওয়া দরকার, যেরকম রাতে যাতে করতে পারি জন্য টর্চ বা আলোর ব্যবস্থা নেওয়া দরকার। এখন যেহেতু আমরা অনেক বেশি গ্যাজেট নির্ভর, আমাদের মোবাইলে যাতে থাকে, চার্জ থাকে, বা আমরা একটা পাওয়ার ব্যাংক, হ্যাঁ, এগুলো নিয়ে গেলাম। এবং তাবু, স্লিপিং ব্যাগ, আপনি কোন টেম্পারেচারে যাচ্ছেন, হ্যাঁ, আপনি গেলেন এবং রাতে দেখলেন যে আপনি যা নিয়ে আসছেন আপনার শীতেই করতেছেন। আমি কারণ আপনি যেরকম একবার বিপদে পড়ছেন, আমিও একবার বিপদে পড়ছি, ঠিক আছে, কারণ আমি মানে টেম্পারেচার এত ফল করবে সেটা আমি বুঝতে পারিনি। রাত্রেবেলা মানে খুব রিমোট একটা জায়গায় ক্যাম্প করছে এবং ওপেন স্পেস, মানে উপরে কিছু ছিল না। রাতে দেখি টেম্পারেচার 4-এ নেমে আসছে। ঠিক আছে, আর আপনি তো জানেন যে যখন বাইরের টেম্পারেচার খুব কমে যায়, ভিতর থেকে পানি পড়ে, নিজের হিউমিডিটি পানি পড়তে থাকে। একে তো পানি পড়তেছে, বাইরে এত ঠান্ডা, হ্যাঁ, এরকম নানান ধরনের বিড়ম্বনা তৈরি হয়। বাট এগুলো একটা এক্সপিরিয়েন্স। বাট ওই যে যেটা বললাম যে শীতের মধ্যে গেলে, এখন এই বাংলাদেশে হয়তো ওরকম নাই, কিন্তু আপনি যদি বরফের ক্যাম্পিং করতে যান এবং আপনার যদি প্রপার গ্যাজেট না থাকে, আপনার ফ্রস্ট বাইটে তো আপনার গ্যাংরিং হয়ে যেতে পারে, তাই না, আপনার মারাও যেতে পারে। এটা খুবই আমাদের দেশে হয়তো এক্সট্রিম লেভেলের এনভায়রনমেন্ট না বলে আমরা অনেকটা বেখেয়ালি ভাবেই অনেক কিছু করে ফেলি। হ্যাঁ, বাট এই জিনিসগুলো আপনারা যদি এখানে করতে হয়, ট্রেকিং করতে হয় বা হাইকিং করতে হয়, ওইটার জন্য আপনার প্রপার জুতা, হ্যাঁ, আপনার ওয়াকিং স্টিক যদি প্রয়োজন হয়, ওয়াকিং স্টিক, কিছু রোপ, হ্যাঁ, আপনার একটা সেফটি নাইফ, হ্যাঁ, এই জিনিসগুলো আপনার আগুন জ্বালানোর জন্য গ্যাজেট, এই জিনিসগুলো সাথে রাখা আমার জরুরি। আর এখন তো অনেক জায়গায় ক্যাম্পিং সাইট তৈরি হয়ে গেছে ঢাকার আশেপাশে, তো লজিস্টিক সাপোর্ট অনেকগুলো ওখান থেকেই পাওয়া যায়। এখানে এখন আপনার সাথে কিছু না নিয়ে গেলেও চলে, হ্যাঁ, মানে যেগুলো একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে। হ্যাঁ, ঢাকার আশেপাশে এখন কিন্তু বেশ অনেকগুলোই ক্যাম্পিং সাইট হয়ে গেছে, যে আপনি যাবেন, ওদের সাথে বুকিং করবেন যে আমার এই ফ্যাসিলিটিস লাগবে, ওরাই এনশিওর করে দিবে, আপনি পে করবেন, আপনি ক্যাম্প করে এসে পড়বেন। সো আপনার কোনো রকমের ঝক্কি পোহানোর দরকার নেই। তো এই পর্যন্তই আজকে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন। আমরা নিশ্চয়ই সামনের পর্বে আপনাকে আমরা আবার আমন্ত্রণ জানাবো, আপনি সেদিনও আমাদের কাছে এসে আমাদেরকে সমৃদ্ধ করবেন নানা বিষয়ে। ইনশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ এবং আপনার সকল দর্শকদেরকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা নিশ্চয়ই শুনলেন জাইদি ভাই ক্যাম্পিংয়ে যাওয়ার আগে যেই সমস্ত পরামর্শগুলো দিলেন, এবং উনি আশার বাণী আমাদেরকে শোনালেন যে যেহেতু বাংলাদেশের ইয়াং জেনারেশন পর্যটনে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে, তাদের নিবেদন নিশ্চয়ই একদিন না একদিন বাংলাদেশের পর্যটনে সুফলাফল বয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।